আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। আজ রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা একটি করে পর্ব করি দেশের এবং বিদেশের নানা বিষয় নিয়ে। আজকে আবার আমরা হাজির হয়েছি একটি আন্তর্জাতিক বিষয় নিয়ে, এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন তিনি ইরানে হামলা করবেন, কারণ ইরানের প্রস্তাবগুলো তার পছন্দ হয়নি। ট্রাম্প শুধু ইরানের সাথে যুদ্ধ করছেন তা নয়, সারা পৃথিবীর সাথে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এর সবচেয়ে বড় যুদ্ধটা তার হলো চীনের সাথে, এবং সম্প্রতি তিনি চীন সফর করেছেন, এবং সেখানে তাকে নিয়ে কী ঘটেছে অথবা সেখান থেকে তিনি কিভাবে ফিরেছেন সেই পর্যালোচনাটাই করব আমরা আজকের পর্বে। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু গুলির না, বোমার নয়। যুদ্ধ বন্দর দিয়ে হয়, চিপসেট দিয়ে হয়, জাহাজ দিয়ে হয়, জ্বালানি ভোজ্য তেল নিয়ে হয়, এমনকি ডিনার টেবিলেও যুদ্ধ হয়। আর এই যুদ্ধের সবচেয়ে নাটকীয় চরিত্র এই পৃথিবীতে যদি একজন ব্যক্তি থাকেন, সেটি ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন চীন সফরে গেলেন তখন আর সেটাকে দেখলেন এক শক্তিশালী আমেরিকার প্রত্যাবর্তন হিসেবে, কিন্তু অনেক বিশ্লেষকই বলছেন এটা আসলে এক দুর্বল সম্রাটের সফর ছিল। এই সফরের মধ্য দিয়ে এমন এক ট্রাম্পকে দেখা গেছে যে ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটির প্রেসিডেন্ট যেন নয়, অনেক বেশি দুর্বল, এবং সেই সম্রাটের গায়ে কাপড়ও নেই, হাতে কোনো তাসও নেই। এই কথার মানে কি একটু বুঝে আসার চেষ্টা করি। ট্রাম্প চীনে গেলেন বড় এক প্রতিনিধি দল নিয়ে, কিন্তু সেই দলে সামরিক জেনারেল ছিল না, দার্শনিক কূটনীতিক ছিল না, তার চেয়ে বেশি ছিল কর্পোরেট নাগরিকদের সংখ্যা। ইলন মাস্ক ছিল আমেরিকার বিশাল ব্যবসায়ী গ্রুপ। তারা মূলত কি চাইছিল? টার্গেট একটাই, চীনের বাজার। চীনের বিরল যে খনিজ পদার্থ আছে সেই সমস্ত কারখানার অংশীদার। তারা চায় চীনের সাপ্লাই চেনে ঢুকতে, তারা চায় ব্যবসা। অর্থাৎ রাজনৈতিক ভাষণের আড়ালে আলোচনাটা ছিল অর্থনীতি নিয়ে। চীনও সেটা জানে, তাই তারা খুব ঠান্ডা মাথায় ট্রাম্পকে গ্রহণ করেছে। এমনকি চীনের প্রেসিডেন্ট সরাসরি এয়ারপোর্টে নিজে যাননি, কদিন আগে কিরগিজস্তানের প্রেসিডেন্টের বেলায় গেছেন, কিন্তু ট্রাম্পের বেলায় তারা পাঠিয়ে দিয়েছে ভাইস প্রেসিডেন্টকে। অর্থাৎ খুব ঠান্ডাভাবে একটা বার্তা দিয়েছে, কূটনৈতিক বার্তা দিয়েছে যে তুমি আমাদের দরকারে আসনি, তুমি তোমার দরকারে এসেছো। এই বিষয়টা ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে চীন। আসা যাক ইরান প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হলো হরমুজ প্রণালী। বিশ্বের বিশাল পরিমাণ তেল এই পথ দিয়ে যায়, 20% বেশি। যদি এই পথ বন্ধ হয়, পুরো পৃথিবীর জ্বালানি বাজার কেঁপে উঠবে, অস্থির হয়ে উঠবে। ট্রাম্প বললেন হরমুজ খোলা থাকতে হবে। চীনও একই কথা বলল, কারণ চীনের তেল দরকার। ইরানও শেষ পর্যন্ত বলল যে ঠিক আছে, জাহাজ চলবে। এখানে সমালোচকরা একটা ব্যঙ্গ করেন। তারা বলেন যে শক্তি নিজেই উত্তেজনা বাড়িয়ে হরমুজ সংকট তৈরি করলো, সেই আবার বলছে যে পথ খোলা রাখতে হবে। অর্থাৎ ট্রাম্পের কথা বলছে। তিনি নিজেই যুদ্ধ বাঁধিয়েছেন, নিজেই হরমুজ বন্ধ করার চেষ্টা করেছেন, ব্লকেট দিচ্ছেন, তিনি আবার বলছেন খোলা থাকতে হবে। কিন্তু ইরান কি করছে? ইরান ঠিকই চীনের জাহাজ যেতে দিয়েছে, অনেকের জাহাজ আটকে দিয়েছে। আপনারা জানেন বাংলাদেশেরও জাহাজ ইরান আটকে দিয়েছিল। এক ধরনের নীরব বার্তা যে ইরান বুঝিয়ে দিচ্ছে যে সে চাইলে তাকে কেউ ঠেকাতে পারবে না। এখানে বড় একটা বিষয় হলো আজকের পৃথিবীতে শুধু সামরিক শক্তি যথেষ্ট নয়। কার হাতে শিল্প, কার হাতে প্রযুক্তি, কার হাতে বিরল খনিজ, কার হাতে বাজার, এগুলো সবই গুরুত্বপূর্ণ। চীনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো বিরল খনিজ পদার্থ। মোবাইল, বৈদ্যুতিক গাড়ি, মিসাইল, চিপসেট সব কিছুই বানাতে এগুলো লাগে। আর এই জায়গায় আমেরিকা এখনও চীনের উপরে নির্ভরশীল। তাই প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যি চীনের সঙ্গে দীর্ঘ অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যেতে পারবে, চালিয়ে যাবে? অনেকে বলেন চীন এখন আর আগের মতন পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, আমেরিকার সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা তাদের ধাক্কা দিয়েছে, কিন্তু চীন ধীরে ধীরে নিজস্ব বিকল্প তৈরি করেছে। আর সবচেয়ে বড় কথা, চীনের হাতে সময় আছে। পশ্চিমা গণতন্ত্রের সরকার বদলায় 4-5 বছর পর পর, নীতিও বদলায়, কিন্তু চীন 10 বছর, 20 বছর, এমনকি 30 বছরের পরিকল্পনা করে। তাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো শুধু অর্থনীতির না, সেগুলো এআই, মহাকাশ, রোবোটিক্স, সাপ্লাই চেইন, সামরিক প্রযুক্তি সব কিছু নিয়ে। তারা চায় অর্থনীতির বড় অংশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে, তারা চায় রোবট নির্ভর শিল্প ব্যবস্থা গড়ে তুলতে, তারা মহাকাশ যোগাযোগ ব্যবস্থায়ও
পারদর্শিতা দেখাতে ব্যস্ত। অর্থাৎ চীনের চিন্তা আজকের পৃথিবী নিয়ে নয়, তাদের চিন্তা 2040 সালে তারা পৃথিবীকে কিভাবে দেখতে চায়, সেখানে চীনের অবস্থানকে তারা কিভাবে দেখতে চায়। হ্যাঁ, আসা যাক তাইওয়ানের প্রসঙ্গ, কারণ এই তাইওয়ান নিয়ে চীন আমেরিকার মধ্যে একটা বড় দ্বন্দ্ব আছে। চীন বারবার বলছে তাইওয়ান চীনের অংশ এবং রেড লাইন, অর্থাৎ এমন এক সীমা যেটা অতিক্রম করলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু আমেরিকা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র। আর বিশ্ব সমালোচকরা বলছেন এই অস্ত্র দিয়ে বাস্তবে চীনকে থামানো যাবে না, কারণ চীন শুধু আরেকটা দেশ না, একটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিশাল এক শিল্প শক্তি। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে চীন, রাশিয়া, ইরান এবং ভারতের সাথে যে একটা সম্পর্ক, সেটাও কিন্তু গণনায় নিতে হবে। এই যে নতুন জোট, সেটা রাজনীতির অংশ হিসেবে, বিশেষ করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া, চীন এবং ইরান, এরা এখন পশ্চিমা প্রভাবের বিকল্প এক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। সে কারণেই ব্রিক্স জোট এখন আলোচনায়। সবচেয়ে মজার জায়গাটা হলো শেষের কূটনৈতিক নাটক। চীন আর আমেরিকা সফরের পর আলাদা আলাদা বিবৃতি দিল, কিন্তু মজার ব্যাপার হলো দুই দেশের বিবৃতিতে যেন দুই রকম বাস্তবতা। আমেরিকা বলছে তারা সফল, চীন বলছে তার অবস্থান থেকে সে এক চুলও নড়েনি। তাহলে আসলে জিতলটাকে? সম্ভবত এখানেই আধুনিক ভূরাজনীতির আসল একটা উত্তর লুকিয়ে আছে। আজকের বিষয় জয়মানের সবসময় প্রতিপক্ষকে ধ্বংস করা নয়, অনেক সময় জয়মানের সময় নিজের পক্ষে রাখা, যেটা চীন করতে পেরেছে। অর্থনীতি সচল রাখার চেষ্টা করেও চীনের অর্থনীতিকে ঠেকানো যায়নি। প্রতিপক্ষকে ক্লান্ত করা, অর্থাৎ চীনকে আসলে ঠেকাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত হয়ে পড়ছে এবং খেলাটাকে দীর্ঘ সময় চালিয়ে যাওয়া যা চীন করছে। এবং যুদ্ধটাও কিন্তু ইরান সহজে কাবু হয়ে যায়নি, তারা কিন্তু যুদ্ধটাকে চালিয়ে গেছে এবং একটা অনির্ধারিত বিরতি এখন চলছে। আমেরিকাকে এখন বলা হচ্ছে এম্পায়ার অফ কেওস, অর্থাৎ নৈরাজ্যের সাম্রাজ্য। আর চীন নিজেকে দেখতে চায় স্থিতিশীলতার শক্তি হিসেবে। বাস্তবতা হয়তো এত সরল না, কিন্তু বলা যায় না যে কি হয় সামনে, কারণ প্রত্যেক পরাশক্তি নিজ নিজ স্বার্থ দেখে। কিন্তু এটা সত্য যে বিশ্ব এখন এক বড় রূপান্তরের ভিতর দিয়ে যাচ্ছে। একসময় আমেরিকা ছিল একক আধিপত্যের প্রতীক, এখন পৃথিবী ধীরে ধীরে মাল্টিপোলার অর্থাৎ বহুমেরুর দিকে যাচ্ছে। চীন উঠছে, রাশিয়া লড়ছে, কাউকে পাত্তাও দিচ্ছে না রাশিয়া, পুরো ইউরোপকে সে নিজের হাতের মুঠোয় রেখেছে, ভয়ের মধ্যে রেখেছে। ইরান একটা যুদ্ধ করে টিকে গেছে এবং অর্থনৈতিক যুদ্ধ তো তার ছিলই যুগের পর যুগ ধরে। আর আমেরিকা তার প্রভাব ধরে রাখতে চাইছে। এই লড়াই শুধু রাষ্ট্রের না, এ লড়াই প্রযুক্তির লড়াই, অর্থনীতির লড়াই, সময় আর ধৈর্যের লড়াই। আর সে কারণেই আজকের পৃথিবীতে একটা হাঁসের ডিনারও খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কখনো কখনো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।